এগুলো আগামীকাল রাতে ধুয়ে রুমে শুকিয়ে নেবে, তাহলে কেউ দেখবে না। শ্যামা মাথা নাড়ে, ঠোঁট সামান্য নেড়ে বলল, আচ্ছা। ফিরোজ কিছুটা থেমে বলল, অসুস্থ লাগলে আমাকে জানাবে। আচ্ছা। ফিরোজ নজর না ফেলে শ্যামার দিকে তাকিয়ে থাকে। এই ঘর থেকে যেতে ইচ্ছে করছে না, পাগুলো যেন কোনো দৈব শক্তির সাহায্যে আটকে রাখা হয়েছে। শ্যামার দিকে তাকিয়ে শ্যামার মনোভাব খুব সহজেই বুঝতে সক্ষম হয়। এখনই তার চলে যেতে হবে, এটা ভাবতেই বুকে অজানা ব্যথার জেগে ওঠে। মেয়েটা এভাবে তাকাচ্ছে কেন? এমন দীঘল কালো চোখ নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে তাকালে সে কি করে থাকবে? তার কষ্ট হচ্ছে না? ফিরোজ আবারও বিছানায় বসে। তুমি এভাবে তাকিয়ে আছো কেন শ্যামা? আর কি চাই? শ্যামার চোখ ভরে পানি আসে, ঠোঁটের ভাঁজ মৃদু কেঁপে ওঠে। অবুঝ বাচ্চার মতো মাথাটা দুদিকে নাড়িয়ে না করে। ফিরোজ অপলক তার সুনয়না স্ত্রীর মিষ্টি কোমল মুখের দিকে তাকিয়ে থাকে, হাত বাড়িয়ে কাছে ডাকে। শ্যামা গুটি গুটি পায়ে এগিয়ে যায়, ফিরোজ তার কাছে বসায়। কি সমস্যা? শ্যামা চুপ করে বসে থাকে। ফিরোজ আস্তে করে বলল, এখন কান্নাকাটি করছো কেন? এমন করলে আমার যেতে ইচ্ছে করবে। শ্যামা ফিরোজের বুকে মাথা রেখে বলল, কান্না করি না। তা তো দেখতেই পাচ্ছি। ছাড়তে ইচ্ছে হচ্ছে না। ফিরোজ হেসে বলল, আমারও যেতে ইচ্ছে করছে না। হাসি একটা ছোঁয়াচে জিনিস। ফিরোজের হাসি দেখে শ্যামার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ে। বইয়ের মুখে এমন মিষ্টি হাসি দেখে ফিরোজ সন্তুষ্ট হয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে উঠে দেয়। বউকে ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না, নিজেকে খুব অসহায় লাগছে। শ্যামার দিকে তাকিয়ে হাসে, শ্যামাও হাসে। ফিরোজের দুষ্টু মাখা হাসি দেখে শ্যামার উপর হঠাৎ করে একরাশ লজ্জা ভর করে। আদুরে কথা, বেসামাল স্পর্শের কথা মনে হতে মাথা নিচু করে নেয়। ফিরোজ আস্তে করে বলল, আচ্ছা ভালো থেকো। শ্যামা মাথা নাড়ে, লজ্জায় নিয়েই ফিরোজের দিকে তাকায়। ফিরোজ বইয়ের কাচুমাচু মুখ দেখে হেসে জড়িয়ে ধরে বলল, কিছু বলবে? শ্যামা ফিস ফিস করে বলল, এত কাছে এসছি বলে ভালোবাসা কমে যাবে না তো? ফিরোজ কিঞ্চিত অবাক হয়। মেয়েটা কি ভাবছে? তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে ভুলে যাবে এমন কিছু? তা না হলে ভালোবাসা কমবে কেন? সে বলল। আমার উপর এই বিশ্বাস? শ্যামা আটকে ওঠে, মাথা নেড়ে না ভঙ্গিমা করে বলল, বিশ্বাস না করলে কি আর ঘরে আনতাম? দেখো শ্যামা, সোজা কথা বলি, একটা মেয়ে আর একটা ছেলে যখন প্রেম করে তখন তারা না বললেও কিন্তু তাদেরও ইচ্ছে করে একটু দুষ্টুমি করতে, উল্টাপাল্টা ভাবতে। আর সেক্ষেত্রে আমি তোমার হাজব্যান্ড, আমি জানি আমি যেমন তোমাকে চাই তুমিও আমাকে চাও, আর এই চাওয়াটা স্বাভাবিক। একে অপরের প্রতি আকর্ষণ বোধ করবো, এমনটাই কাম্য। আর এই মিলনের ফলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। আমার উপর আস্থা রাখো, রাজার রানীকে সিংহাসনে বসাবই, প্রমিস। শ্যামা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ফিরোজ আবার বলল, আমার কাজে তুমি কি কষ্ট পেয়েছো? আগে বলতে আমি এতটাও খারাপ না। শ্যামা ফিরোজের ঠোঁটটা হাত রেখে কথা থামায়। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? আমি বলেছি ভালোবাসা কি কমে, আর আপনি একটা ভাষণ দিয়ে দিলেন। শ্যামার মুখের দিকে তাকিয়ে ফিরোজ হেসে দেয়। আচ্ছা বাবা, ভুল হয়েছে, ভালোবাসা কমে না বরং বাড়ে। এই দেখো আজকের এই প্রলয়ঙ্কারী ভালোবাসার জন্য আমাকে প্রতি রাতে আসতে হবে। ফিরোজের কথায় শ্যামা চোখ বড় বড় করে তাকায়। মানে? ফিরোজ দাঁত কেলিয়ে হাসে। কেন, কোনো সমস্যা? জি, অনেক সমস্যা। 4টা বাজে, আর একটু পরে আজান দেবে। আমাকে তাড়ানোর এত তাড়া? কেউ দেখলে কি ভাববে? আমাকে তাড়িয়ে দিচ্ছ না, আর কখনো পাবে না। শ্যামা হেসে বলল, আমি জানি পারবো কি পারবো না, যান এখন। আচ্ছা যাচ্ছি। শ্যামার ঘুম ভাঙে একটু বেলা করে, তখন ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। ঘুম ভেঙে রাতের কথা ভেবে হাসে। ফিরোজ তাকে সত্য এক সুখের সাথে পরিচয় করিয়েছে, যা সব নরনারীর কাম্য। সে চোখ বন্ধ করেই ফিরোজের হাসি মাখা মুখটা দেখার চেষ্টা করে। সারা শরীরে অজানা শিহরণ নেচে ওঠে। উঠতে গিয়ে বুঝতে পারে শরীরে নতুন এক ব্যথার সূচনা। সে চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ে। তার মনে হচ্ছে বিছানা থেকে এখনো পাগলাটে পুরুষের গায়ের মিষ্টি সুঘ্রাণ বেরোচ্ছে। দুজনে যা করেছে শ্যামা জানে না কতটুকু সঠিক কিংবা ভুল, কিন্তু সে এটা জানে যে ফিরোজ তার মর্যাদা দেবে, তাকে কষ্ট দেবে না। বিয়ের পর স্বভাবতই ছেলেরা নিজে স্ত্রীর কাছে আসতে চায়, আর সেদিক দিয়ে ফিরোজ তো তার প্রেমিক, পাগলাটে প্রেমিক। বিয়ের 2 মাস পেরিয়ে অবশেষে সে এসেছে, ঝড় বইয়ে দিয়েছে। দরজায় ধুমধাম শব্দ হয়। শ্যামা, শ্যামা।
শ্যামার ভাবনারা লাইন হারায়। সে উঠে বসে, ঘুম জড়ানো গলায় বলল, কি আম্মা? কয়টা বাজে দেখেছিস? উঠে যা এবার। উঠছি। কি ঘুমায়, কতবার ডেকে গেলাম। উঠেছি। ফাতেমা বেগম চলে গেলে শ্যামা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার কাছে একটা কালশিটে দাগ, হাত দিয়ে ছুঁয়ে লাজুক হাসে। পায়ে আলতা এখনো অক্ষত। শ্যামা ভাবে তার এখন গোছলের প্রয়োজন, কিন্তু কিভাবে করবে? অনেক কিছু ভেবে কাপড় নিয়ে কোনো দিকে না তাকিয়ে গোসলখানার দিকে যায়। পথে ফাতেমা বেগম আটকে বলল, কই যাচ্ছিস? শ্যামা চমকে যায়, জুৎসই উত্তর মিলাতে পারে না। মাথা ব্যথা করছে, ভাবছি গোসল করলে ঠিক হয়ে যাবে। ফাতেমা বেগম মেয়ের কপালে হাত রেখে বলল। শরীর খারাপ নাকি? শ্যামা সরে যায়। তার মনে হচ্ছে ফিরোজ আসার কথা সবাই জেনে যাবে। ফিরোজের গায়ের সুঘ্রাণ সবাই পেয়ে যাবে। ফিরোজের স্পর্শগুলো সবাই দেখে ফেলবে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, সে বলল। না, শরীর ভালো, কিন্তু বেশি ঘুমানোতে মাথা ব্যথা। ফাতেমা বেগম আর কিছু বলার আগে শান্তা এসে বলল, মনে রং লেগেছে নাকি? পায়ে আলতা পরেছিস? শ্যামার মুখে ভয়ের সাপ চেপে আসে। সে বলে, কেন, আমি কি খারাপ কাজ করেছি? আলতা পড়তে পারি না? শান্তা ঠ্যাস দিয়ে বলল। বিচ্ছেদের জ্বালা শেষ? ফাতেমা বেগম বলল। শান্তা, কি বলো এগুলো? আলতা পরাতে কি হয়েছে? নিজের মতো থাকুক না। শাশুড়ির উত্তর শান্তার মন মতো হয় না। সে চলে যায়। সবাই চলে গেলে শ্যামা গোসলে যায়। দূর দূর বুকে গোসল করে বের হয়। উঠোনে কাপড় মেলার সময় তার মনে হচ্ছিল সে যেন পূর্ণ নারী। আত্মতৃপ্তিতে ঠোঁট থেকে হাসি সরছিলই না। ফিরোজ এক মনে কাজ করে যাচ্ছে। আজকে তার মন ভীষণ ভালো। মেয়েটা নিশ্চয়ই জাদু জানে। তখনই ফোন বাজে। মোবাইলের দিকে তাকিয়ে অতি কাঙ্ক্ষিত নাম্বারটা দেখে মুখে হাসি ফুটে ওঠে। হ্যালো, মধুমাসের মধুরাজা বলছি, আপনি কে? শ্যামা লাজুক হাসে। আমি মধুরাজার মধুরানী। সব ঠিকঠাক? হুম। এই সময় ফোন? শ্যামা চুপ করে থাকে। ফিরোজ বলল, আমায় মিস করছো? হুম। তুমি কি চাচ্ছ আজকেও আসি? শ্যামা চাচ্ছে, কিন্তু মুখে বলবে কি করে। সে আবারও নিশ্চুপ হয়ে যায়। ফিরোজ বলল, আর যাওয়া হবে না। শ্যামা চমকে যায়। কেন? ভালোবাসা কমে গিয়েছে। আপনি খুব খারাপ। জানি। শ্যামা আস্তে করে বলল। আসলেই ভালোবাসা কমে গেল? ফিরোজ খিলখিল করে হাসে। কমেনি, বরং বেড়েছে। তাই তোমার ভালোর জন্যই। ফাতেমা বেগম রুমে ঢুকে বলল, কিন্তু শ্যামার হাতে ফোন দেখে স্তব্ধ হয়ে গেল। মেয়ের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। মেয়ে কি তবে এখনো হাত ছাড়েনি? শ্যামা শব্দ করে টেবিল থেকে মাটিতে পড়ে যায়। এক থাপ্পড়ে ঠোঁট কেটে রক্ত আসে। ফাতেমা বেগম হিংস্র বাঘিনীর মতো শ্যামাকে চেপে ধরে বলল, মোবাইল পেয়েছিস কোথা থেকে? কে দিয়েছে? শ্যামা হাঁসফাঁস করে। এমন করে চেপে ধরাতে শ্বাস নেওয়াতে ব্যাঘাত ঘটে। চোখ উল্টে আসতে চায়। ফাতেমা বেগম মেয়েকে ছেড়ে দেয়। কে দিয়েছে? শ্যামা ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। এমন অবস্থায় ধরা পড়েছে যে আর লুকিয়ে কোনো লাভ নেই। সে বলল, ফিরোজ। কবে দিয়েছে? শ্যামা মিথ্যা বলল, গতকাল। তুই এখনো ফিরোজের সাথে সম্পর্ক রেখেছিস, এটা ভাবতেই আমার অবাক লাগছে। শ্যামা চুপ করে থাকে, কিন্তু ফাতেমা বেগম চুপ থাকে না। এলো পাথারি মারতে থাকে। কি মুখ দিয়ে কথা আসে না? শ্যামার আর্তনাদ, না মারার আকুতি, কোনো কিছুতেই ওনার মন নরম হয় না। কিছুক্ষণ পরে শ্যামাকে আর চিৎকার এবং নড়াচড়া করতে না দেখে উনি নিজেই থামে। হাত দিয়ে গালে আলতো থাপ্পড় দিয়ে আহাজারি করে চিৎকার করে বলল, ও রিপন রে, আমি আমার শ্যামারে মেরে ফেলছি। হই রিপন। স্বপন ইসলাম আর রিপন এসে এই অবস্থায় দেখে পরিস্থিতি কি তা বুঝতে পারে। এমন শান্ত হয়ে যাবার পরে এই ঝড় যেন সবাইকে অবাক করে দিয়ে যায়। রিপন এগিয়ে শ্যামাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। শান্তা পানি আনতে ছুটে যায়। সে শ্যামাকে দেখতে না পারলেও বারবার শ্যামার এমন করুণ পরিণতি তাকে কষ্ট দিচ্ছে। বুঝতে পারে শ্যামার জন্য বুকে মায়া জন্মেছে। টেবিলের উপর মোবাইলটা দেখে সবাই মূল কারণ উদ্ঘাটন করতে সক্ষম হয়। এত শাসনের পরও মেয়ে এক কদম পিছায়নি। এই মেয়েকে অন্য কোথাও কি করে বিয়ে দেবে? স্বপন ইসলাম বলল, কালকের মধ্যে ওই অবাধ্য সন্তানকে আমি আমার বাড়ি থেকে বিদায় করতে চাই। আমি আজকেই পাত্র খুঁজে আনব।
ওনার কথায় কেউ কোনো কথা বলে না। শ্যামা তখন পিটপিট করে তাকাচ্ছে। বাড়ির আবহাওয়া যে সাহারা মরুভূমির মতো উত্তপ্ত তার চোখ না খুলে বুঝতে পারে। তার জন্য এবার দ্বিগুণ তোড়জোড় করে পাত্র দেখা হবে, অথচ সে বিবাহিত। আচ্ছা, বিয়ের কথা প্রকাশ করে দেওয়া কি উচিত? এতে কি ভালো হবে? কিন্তু এত বড় একটা কথা ফিরোজের সিদ্ধান্ত ছাড়া জনসম্মুখে প্রকাশ করা ঠিক হবে না, কিংবা এখনো সময় আসেনি। সবাই চলে গেলেও শান্তা যায় না। শ্যামার মাথার পাশে বসে বলল, শ্যামা, তোর কি বেশি খারাপ লাগছে? শ্যামা কিছু না বলে চুপ করে থাকে। শান্তা আর কিছু বলাতে শ্যামার কান্নারা দলা পাকিয়ে গলা ঠেলে বেরিয়ে আসে। শান্তার কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে, আস্তে করে বলল, ভাবি ফিরোজকে ছাড়া আমি সত্যিই বাঁচবো না, তুমি সবাইকে বোঝাও। শান্তার খারাপ লাগে। ভালোবাসায় কি এমন জাদু আছে যে সবাই এমন পাগল হয়ে যায়? সে কখনো প্রেম করেনি, তাই এই জাদু বলের শক্তি বুঝে না। আসলে যে প্রেম করে সেই বুঝে এর মর্ম, নাকি সবাই তাদের দিকটাই বুঝে? আমার কথা কেউ শুনবে না। শ্যামা নিজেও তা জানে না। এখন ফিরোজকে খবর দেওয়া জরুরি। সে উঠতে চায়। শান্তা বলল, কি? আমার মোবাইলটা। তোর ভাই নিয়ে গিয়েছে? শ্যামা আবার শুয়ে পড়ে। শান্তা বলল, এতই যখন ভালোবাসিস তাহলে এখানে পড়ে না থেকে ফিরোজের কাছে চলে যাচ্ছিস না কেন? পালিয়ে যাওয়ার কথা বলছো? হ্যাঁ। শ্যামা চুপ করে বসে থাকে। পালানোর হলে সে তো কবেই পালাতো। হঠাৎ কোথা থেকে ফাতেমা বেগম ছুটে আসেন, হাতে একটা কাচের শিশি। শ্যামাকে দেখিয়ে বলল, এবার যদি বিয়ে করার ক্ষেত্রে কোনো ঝামেলা পাকাস তাহলে আমি আর তোর আব্বা এই বিষ খেয়ে মরে যাব, তারপর তুই শান্তিতে বিয়ে বসিস। মায়ের কথায় শ্যামা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। নিজেকে এত অসহায় লাগে। শরীরের যন্ত্রণায় চোখ বুজে আসে। চোখ বন্ধ থেকে গড়িয়ে পড়ে ফোঁটায় ফোঁটায় পানি, যে পানির সাথে মিশে আছে হাজারো কষ্ট। ফিরোজ সব শুনেছে। সে এতক্ষণ ফোনের লাইনে ছিল। শ্যামার আর্তনাদ তার বুকটা ছিদ্র করে দিয়েছে। যে করে হোক মেয়েটাকে নিজের কাছে আনতেই হবে। সে এখন বাড়ির পথে ছুটে যাচ্ছে। তার আব্বাকে যেভাবেই হোক রাজি করাতে হবে। বাড়িতে এসে দেখে মোহাম্মদ আলী সোফায় বসে স্ত্রীর সাথে কি নিয়ে যেন আলাপ করছে। ফিরোজকে দেখেই দুজনেই তাকায়। অতিরিক্ত টেনশনের কারণে তার চেহারার লাবণ্যটা হারিয়ে গেছে। মানসিক চাপ যেন ফর্সা মুখ ফুঁড়ে প্রকাশ পাচ্ছে। ফিরোজ কিছু না বলে সোজা মোহাম্মদ আলীর পায়ের কাছে বসে। ফিরোজের এমন কাজে দুজনেই অবাক হয়। মোহাম্মদ আলী কিছু বলার আগে ফিরোজ বলল, আব্বা, আপনি কি চান না আমি বেঁচে থাকি? ছেলে যে খুব টেনশনে আছে তা বুঝতে কষ্ট হলো না। ওনার পায়ের কাছে বসে মিনতি করছে, মানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কি হয়েছে? তুই আমার ছেলে, আমি কেন চাইবো তুই মরে যা? বল। যদি চান বেঁচে থাকি তাহলে শ্যামাকে আমার কাছে এনে দিন। এই কথা বলতে বলতে ফিরোজের গলা ধরে আসে। কি বলছিস? আমি শ্যামাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না আব্বা। ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। অন্য কোথাও বিয়ে হলে আমি মরে যাব। মোহাম্মদ আলীর বুকটা মুচড়ে ওঠে। ফিরোজ ওনার প্রথম সন্তান। এই সন্তানের মুখেই প্রথম বাবা ডাক শুনেছেন। অনেকদিন যাবৎ শ্যামাকে নিয়ে ফিরোজের আবদার উনি উপেক্ষা করে গিয়েছে। ফিরোজের কষ্ট দেখেও দেখেনি। অতি আদরের সন্তানের চাওয়া অবহেলায় দূরে সরিয়ে রেখেছে। এসব করেছে ফিরোজের ভালোর আশায়। আসলে কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না, ভালোটাই চায়। উনি ভালোটাই চেয়েছিলেন, কিন্তু হলো কি, ছেলে এই মেয়ের জন্য পাগল প্রায়। ঠিকমতো খায় না, বাড়ি আসে না, এমনকি বাবা ছেলের মাঝে আগের মতো আলাপও হয় না। এটাকে ভালো করা বলে? ভালো করতে গিয়ে কি খারাপ করে ফেললেন? উনি ফিরোজের দিকে তাকিয়ে দেখেন তার গাল বেয়ে পানির রেখা। ছেলে কি কাঁদছে? পুরুষ মানুষ সামান্য কষ্টে কাঁদে না। ওনার ছেলে কাঁদছে, তাহলে সে কঠিন সময়ে আছে। তুই কি আসলে শ্যামাকে বিয়ে করতে চাস? চাই। দেখ, তোর লাইফের চেয়েও ভালো কেউ আসতে পারে, এই যোগ্যতা তোর আছে। আমি ভালো কাউকে চাই না, এই মেয়েকেই চাই। আচ্ছা। আপনি স্বপন কাকার কাছে গিয়ে বলেন কি বলবো? ওনার মেয়েকে নিজের পুত্রবধূ করে নেবেন। রোজিনা বেগম হিসিস করে বলল, কত শখ! আপনি এর কথা শুনেন না।
মোহাম্মদ আলী রোজিনা বেগমের দিকে তাকিয়ে ধমকে দিয়ে বলল, তুমি চুপ থাকো, যত নষ্ট করো তুমি। মহিলা মানুষ মহিলার মতো থাকবে, এত পক পক করে কেন? মোহাম্মদ আলী উঠে রুমে চলে যায়। রোজিনা বেগম অন্যদিকে চলে গেলে ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে ফুলারে বসে থাকে। ঘরের এক কোণে দাঁড়ানো ফারিয়া তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সে সবচেয়ে বেশি তার ভাইকে ভালোবাসে। এই ভাইয়ের এমন ভঙ্গুর দশা তার সহ্য হয় না। সে এগিয়ে আসে, হাঁটু মুড়ে বসে ভাইয়ের পাশে। ফারিয়াকে দেখে ফিরোজ বলল, আমার জীবনে কোনো সুখ নেই, কেউ চায় না আমি সুখী হই। তুমি সুখী হবে ভাইয়া। কিভাবে হব? সে আমাকে না পেলে সুখী হব না। ওর মতো ভালো আমাকে কেউ বাসবে না। আব্বা বোধহয় মেনেছে। কিভাবে বুঝবো? চলো আবার আব্বার রুমে যাই। ফিরোজ চাইলে শ্যামাকে নিয়ে আসতে পারে, কারোর সাধ্যি নেই আটকোনোর, কিন্তু সে চায় সম্মান। বউ সম্মানের জিনিস। এমন কাজ করে বউয়ের সম্মান কমানোর কোনো মানে হয় না। তাই তো তার আব্বার কাছে মিনতি করা। ওনাকে মিনতি করে যদি মানানো যায়, তাহলে মিনতি করতে সমস্যা কী? তারই তো আব্বা। সে চাইলে বিয়ের কথাটা প্রকাশ করে সবাইকে ধরাশায়ী করতে পারে, কিন্তু সে চাচ্ছে সবাই যদি এমনি মেনে যায়, তাহলে এই গোপন কর্ম গোপন থাকুক। তার প্রকাশের দরকার কি? সে আবারও তার আব্বার কাছে যায়। প্রিয়তমাকে সসম্মানে ঘরে তোলার জন্য একটু বেহেয়া নির্লজ্জ হওয়াই যায়। তাছাড়া শ্যামা যা সহ্য করেছে, তার কাছে এগুলো কিছুই না। মোহাম্মদ আলী কিছু একটা ভাবছিলেন। ছেলে মেয়েকে দেখে বলল, কি? ফিরোজ বলল, আব্বা। আমি বুঝেছি। ফারিয়া মোহাম্মদ আলীর কাছে গিয়ে দাঁড়ায়। আব্বা, আমাকে নিয়ে কেউ তোমাকে কথা শোনালে কি তোমার খারাপ লাগতো না? কিন্তু তুমি স্বপন কাকাকে অপমান করেছ। এবার গিয়ে সব মিটমাট করে নাও। আমার ভাইটা সারা জীবন কষ্টে আছে, এবারে একটু সুখের থাকা পেতে দাও তাকে, দয়া করে। মোহাম্মদ আলী নিজেও জানে স্বপন ইসলামকে উনি বেশ অপমান করেছেন, কিন্তু তখন অহংকারে অন্ধ ছিলেন। এত কিছু ভাবার সময় হয়নি। এখন মনে হচ্ছে জল ঘোলা না করে আগেই পানি পান করার দরকার ছিল, তাহলে আর এত কিছু হতো না। উনি ফিরোজের দিকে তাকায়। তুই কি চাস আমি প্রস্তাব নিয়ে যাই? ফিরোজ মাথা নাড়ে। মোহাম্মদ আলী বলল, যা, কালকে দুপুরে আমাদের বাড়িতে যাব। ফিরোজ খুশি হয়ে তার আব্বাকে জড়িয়ে ধরে। এবার মোহাম্মদ আলী আর কূটনৈতিক হাসি হাসে না, বরং ছেলের খুশিতে নিজেও খুশি হয়। পরের দিন সকালে মোহাম্মদ আলী হরেক রকম ফলমূল এনে বাড়িতে রাখে। ছেলে যেখানে নিজের সুখ খুঁজে পায় সেখানে যাক, সংসার সে করবে, তাহলে উনি কেন বাধা দেবে? এই বোধটা আসাতেই তার ভালো লাগছে, তাই হাসি খুশি মুখেই সব কাজকর্ম করছে। কিন্তু মনে মনে ভাবছে, স্বপন ইসলাম যদি ওনার অপমান করে দেয়। 12টার দিকে সবে শ্যামাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আগেরবার ফিরোজ তার আব্বাকে একা একা পাঠিয়ে ভুল করেছিল, তাই এবার আর সেই ভুল করতে ইচ্ছুক না। মোহাম্মদ আলীর সাথে ফিরোজ বর্তমান ইউপি চেয়ারম্যান আর থানার এসপি যাচ্ছে। ফিরোজের ইচ্ছে কোনোভাবে যেন ওনারা না করার সুযোগ না পায়। এসপি ফিরোজকে চিন্তিত মুখ দেখে বলল, ফিরোজ ভাই, এত চিন্তা করতেছেন কেন? হ্যাঁ, মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, তাহলে আর চিন্তার কিচ্ছু নেই। ওনারা আপোষে মেয়ে না দিলে উঠিয়ে নিয়ে আসবো। আপনার জন্য না হয় পুলিশ থেকে একটু গুন্ডামিই করলাম। ওনার কথায় উপস্থিত সবাই হু হু করে হেসে ওঠে। দুপুরে যে পাত্রপক্ষ শ্যামাকে দেখতে আসবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাত্র স্বপন ইসলামের প্রাক্তন ছাত্র। সে মোটামুটি সবই জানে, তাই এইবার আর বিয়ে ভাঙার কোনো কারণ নেই। স্বপন ইসলাম ওনাদের অপেক্ষায় আছেন। তখনই আগমন ঘটে মোহাম্মদ আলীর। ওনাকে দেখে মুখের ভাব কঠিন হয়। মুখে কিছু কথা চলে এলেও তা মুখ ফুটে বলে না, কারণ উনি একা নয়। ওনার পাশে সাবেক চেয়ারম্যান আর ওসি সাহেবও এসে দাঁড়িয়েছে। আর এইসব কিছুর কালপিট যে সে হাতে ফলের প্যাকেট নিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান সাহেব স্বপন ইসলাম আর রিপনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার স্বপন ভাই, ভেতর আসতে বলবেন না নাকি? স্বপন ইসলাম ভদ্রতার সূচক হাসে। রিপন তার আবার মনোভাব বুঝতে পেরে জলদি বলল, আসেন কাকা, ঘরে আসেন। স্বপন ইসলাম চুপচাপ নিজের রুমে চলে যায়। এই সময় উনি মোহাম্মদ আলীকে আশা করেনি।
এসেছে আবার সাথে লোক ধরে নিয়ে এসেছে যেন না ফেরাতে পারে। ওনাদের মতো ফাতিমা বেগমও আর শান্ত অবাক। ফিরোজের দেওয়া ফলমূল আর মিষ্টান্নের বাহার দেখে মনে হচ্ছে আজকে রাজি না করিয়ে যাবে না। দুজনেই চিন্তায় আছে।